কর্মকর্তা। আমাদের সাথে আলোচনায় আছেন দুজন অতিথি। প্রথমজন ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াস আহমেদ ওয়াসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। দ্বিতীয়জন ব্যারিস্টার অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনাদের রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। শুরু করব ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম, আপনাকে দিয়ে। আমরা আলোচনার বিষয় ঠিক করেছি শোষকের জন্য সতর্কবার্তা। অল্প কিছুদিন আগেই একেবারে দুর্দান্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী, তাকে পালাতে হলো, এবং শুধু পালানো, 1 বছর 1.5 বছরের মাথায় তার বিরুদ্ধেই একবারে ফাঁসির আদেশ হলো। এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো শিক্ষা নেবেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচনা রাজ্জাকি ভাই এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা। রাজনীতিবিদরা তো শিক্ষা নেবার কথা সবসময়। এটা তো কোনো ইনসিডেন্ট দেখে বা কোনো ঘটনা দেখে শিক্ষা নেবার কোনো বিষয় না। রাজনীতিবিদ যদি আপনি সৎ রাজনীতিবিদ হন, জনগণের জন্যই যদি আপনি রাজনীতিটা করেন, তাহলে আপনি যে দৃষ্টান্তটা স্থাপন করবেন সেটা পাথেয় হয়ে থাকবে যে কারোর জন্য। আপনি শিক্ষা না নিয়ে বরং আপনি শিক্ষাটা দেওয়ার কথা। কিন্তু আমাদের দেশের সংস্কৃতিটা উল্টো হয়ে গেছে। আমরা ভালো কিছু দেবার পরিবর্তে আমরা খারাপ নজিরগুলো তৈরি করি। সে কারণে প্রশ্ন এসছে যে শাসকের জন্য সতর্কবার্তা। এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। শাসক বলে তো কেউ কিছু হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল সেবক। আমরা সেবক না হতে পেরে আমরা হয়ে গেছি শাসক। সে কারণে অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। এই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী উল্লাস করেছিলেন একটা সময়, আপনাদের মনে আছে কিনা, মব সৃষ্টি করে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ফাঁসি যায়। এই মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল আপনার যাবজ্জীবন। সেটাকে আপনার চেঞ্জ করেছিলেন রাস্তার আন্দোলন দিয়ে, আইন পরিবর্তন করতে। ওনার সেই আইন পরিবর্তনের ফসল উনি পেলেন, সুফল বা ফসল যেটাই বলেন, ওটা ওনার ভাগ্যে নির্ধারিত হয়েছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি বলেছিলেন, যে বিচারককে বলেছিলেন যে এই আদালতটা যেন কন্টিনিউ করে মানবতা বিরোধী অপরাধের। একদিন এই আদালতে হাসিনার বিচারটা হবে। সতর্ক বার্তা কিন্তু অনেক আগে কিন্তু ফোর্সই করে গেছেন। উনিও একজন ভিশনারি লিডার। তার অনেক আপনার বিতর্ক থাকতে পারে, বিভিন্ন বিষয় থাকতে পারে, সেরকম একটা জায়গায় এসছেন। আপনি অপকর্ম করেছেন, আপনার বিচার হয়েছেন। এখন বিষয়টা আছে যে বিচার কতটুকু নিরপেক্ষ হয়েছে বা কি হয়েছে, না ওটা নিয়ে আমরা আলোচনা করবো। ভিন্ন বিষয়। না, বিচার কতখানি নিরপেক্ষ হয়েছে, এখানকার সাক্ষ্য নেওয়াটা কতখানি, সাক্ষ্য তো আপনার মনে করেন একজন তো রাজসাক্ষী কতখানি হয়েছে, এর মধ্যে কথা বলবো। আমি একটা বিষয় আলোচনার শুরুতে যেটা বলতে চাচ্ছি, এই বিষয়টা হলো এরকম যে শেখ হাসিনা যেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশে একটা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করলেন, তৈরি করলেন, তার ফলশ্রুতিতে তার চলে যাবার সাথে সাথে একটা শাসক ক্ষমতায় আসবে বা সেবক, আপনি যেটা বলেন, আসবে, তিনি চলে যাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আবার আসবেন, এটাই তো ধারা হবার কথা। কিন্তু চলে যাওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে যে এত বড় একটা রায় হলো, সেই রায় কিন্তু দেখবেন যে মিষ্টি বিতরণ হয়েছে বিভিন্ন জায়গায়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে আপনি যেহেতু একেবারে ওতপ্রোতভাবে রাজনীতি করছেন, আপনি একটা দলের খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন, কোনো পরিবর্তন দেখতে পান? দেখুন, এটা তো পরিবর্তনের বিষয়টা, তো পরিবর্তন একদিনে কখনো সম্ভব না। পরিবর্তন কিন্তু ধীরে ধীরে, শিক্ষা আপনার সেটা অবশ্যই আপনার আছে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আমার মনে হয় যে কিছুটা তো চেঞ্জ এসছে। তা না হলে আপনার এই যে জুলাই সনদের সবাই মিলে একটা, আপনি গোজামিল বলেন আর যাই কিছু বলেন, একটা জায়গায় মনে করেন যে বসে একটা সৎ টার্গেট আছে, তাই না? আপনার মানে থাকতে হবে জনগণের প্রতি কমিটমেন্ট, এবং জুলাই আগস্টের যে চেতনা, যে অভ্যুত্থান, সেটাকে বুকে ধারণ করলে, লালন করলে আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনাকে একটা জায়গায় আসতে হবে। আপনি দেখেন, আপনি ফেসিস্টের কথা বলেছেন, মানে বিগত সরকার যারা পালিয়ে গেছেন বা ছিলেন, উনি তো একটা সুযোগ পেয়ে গেছেন, উনি অনেক সৌভাগ্যবান। মুসোলিনির ফেসিজম কিন্তু খুব পপুলার একটা মুভমেন্ট ছিল। ওই মুভমেন্ট এমন একটা পর্যায়ে গেছে, ইটালির মুসোলিনিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছিল। আনার পরে তিনি ভেবেছেন যে তিনি সে দেশের নাগরিকদের দণ্ডমুণ্ডের কর্তা। উনি যা বলতেন উনিই করতেন, কারো কোনো কিছু শোনার উপায় ছিল না, উপেক্ষা সব কিছুই করতেন। একটা পর্যায়ে এত আনপপুলার হয়ে গেল, একটা পর্যায়ে ওনাকে যে গণরোষ, তাকে আন্দোলন করে নামিয়ে উলঙ্গ করে হত্যা করে ইটালির রাজপথে ঝুলিয়ে রেখেছিল।
এই পালিয়ে যাওয়া হাসিনার তো সে অবস্থা হওয়ার কথা, সে অবস্থা হওয়ার কথা ছিল। ইয়েস, উনি যদি না যেতে পারতেন ওনার অবস্থাটা সেটাই হতো। বাংলাদেশের জনগণের সে ধরনের একটা মানে অবস্থা, মানে একটা বিস্ফোরণটা এমনই হয়েছিল সে সময়। কিন্তু মানুষের এই আইনের কথা, আইনের শাসনের কথা এত কিছু মনে থাকে না। আমরা যে মবগুলো দেখি, দেখেন আজকেও কিন্তু আপনার 32 নম্বরে গেছে বুলডোজার নিয়ে গুড়িয়ে দিতে, এই তো মনে করেন যে চলে গেছে আজকে প্রায় কতদিন হয়ে গেল, 1.5 বছর, আজকে 1.5 বছর হয়ে গেল, আবার গেছে বুলডোজার নিয়ে। আগেই বা কেন গেল? সরকারই বা থামাতে পারলো না কেন? আমি একটা কথা বলি, ওই বাড়ি কি দোষ করেছে ভাই? আমি একটা বিষয় বলছি, আজকে দেখলাম একদিন কি যেন উত্তরাতে 14 নম্বর সেক্টরে হাসান নামে সাবেক একজন এমপির বাড়িতে কারা আগুন দিয়েছে। কেন? দরকারটা কি এটা? এই যে বলছি আমরা, দেখেন সবাই কিন্তু সবকিছুতে শিক্ষা নেই না, আমরা আমাদের দিক বিদিক জ্ঞান শূন্য হই, আমরা হিতাহিত জ্ঞান শূন্য হই। অসীম ভাই, আপনি আইনের শাসন, মানবিক এবং আইনের শাসনের জায়গা থেকে বলছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, এবং যিনি কখনোই কম্প্রোমাইজ করেন নাই, তাকে বলে আপোষহীন, তাকেও তো বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে হয়েছিল। সেই আগে যদি সাধারণ মানুষ যায়, আমি আপনাকে বলি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য তিনি রাজনীতি করেছেন। উনি কিন্তু নিজেই বলেছেন, এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব নিজেই বলেছেন মাফ করবে যে জনগণ যেন শান্ত থাকে। আপনার সেটা ঠিক আছে, আমরা একটা জিনিস বলি, মানে ভেঞ্জিংস বা অ্যাভেঞ্জিং কোনো অ্যাটিটিউড যেন না থাকে, রিভেঞ্জ নেওয়ার মনোবাসনা। ওয়াসিম ভাই, সেটা আপনাদের নেতৃত্বের জায়গা থেকে সেটা আপনারা বলবেন, কিন্তু সাধারণ মানুষ যদি যায় তাকে সরকার ট্যাকেল করবে, কিন্তু তাদের যে ইমোশনটাকে অন্তপক্ষে অনার করা উচিত। তো সবকিছু ইমোশন দিয়ে হয় না, কারণ আমি একটা কথা বলি, একটা না একটা সময় এদেশে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যেতে হবে। আপনি যদি ইমোশনকে এখন যদি আপনি দমন করতে না পারেন, তাহলে সেই ইমোশনের জায়গাটা যে কমোশনটা তৈরি করবে, আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন না। নেতৃত্বের জায়গা থেকে করা হচ্ছে তো না, আমি সেটা, এটা রাষ্ট্রের, এটা নেতৃত্বের কথা না। রাষ্ট্রে যারা আছেন ওনারা এক্সিকিউটিভ, ওনারা নেতা না, ওনারা তাদের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন, বিজিবি আছেন, সেনাবাহিনীকেও নামে আনা হয়েছে, এটা তাদের দায়িত্ব কন্ট্রোল করা। জনাব অসীম ভাই, আপনার কাছে আসবো একটু। জনাব রাজ্জাকি, আপনি কি মনে করেন যে শেখ হাসিনা অনেকটা সৌভাগ্যবান যে তিনি হয়তো গণরোষে মৃত্যুবরণ না করে একটা বিচারিক ব্যবস্থার মধ্যে চলে আসলেন এত বড় কিছু করবার পরে? এটাকে কি ভালো নজির হিসেবে দেখবেন কিনা আপনি? ধন্যবাদ আপনাকে এবং আমার বন্ধুবর সহ-আলোচক, অত্যন্ত মধুর সম্পর্ক তার সাথে আমার, এবং আপনার এই দর্শক শ্রোতা। শোনেন, শেখ হাসিনা তো যদি পালায়া যেত, ওই দিন যদি মারা পড়তো, যে কথাটা আপনারা বললেন, মারা পড়লে বরং লাভ হইতো আওয়ামী লীগের। মানে এতদিনে মানুষ ক্ষোভ তো অনেকখানি ভুলে যেত, হয়তো প্রশমিত হয়ে যেত, হয়তো 32 নম্বর বার্ষিকটাও সেফ হয়ে যেত, হয়তোবা। মানে আপনার ক্রোধটা এই পরিমাণ হয়েছে, আমি কিন্তু সমর্থন করছি না বাড়ি ভাঙাটাকে, কিন্তু ক্রোধটা এমন হয়েছে যে তাকে না পাওয়ার কারণে ক্রোধটা ঝুমে রয়েছে। কোথাও একটা এক্সিকিউট করতে, আপনি দেখবেন আপনি ঘরের থেকে রাগ হয়ে বেরোইছেন, কিছু কইতে পারলেন না, ঘরে না পোলারে, না মাইয়ারে, না বউরে, নিচে নামছেন, দারোয়ান কিছু একটা কইছে, বাস একটা মেজাজ দেখাই দিলেন। মেজাজ কিন্তু দারোয়ানের সাথে না, মেজাজ ওই ঘরের রাগের পার্শ্ব প্রতিক্রিয়া দারোয়ানের উপরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি শেখ হাসিনা যদি মারা পড়তো ওই দিন, তাহলে তো অনেকখানি রিগেইন করে ফেলতো রাজনীতিটা। কারণ কি, সব কিছু নাটের গুরুত্ব উনি ঘুরে ফিরে, ওই কোর্টে কি বললো না বললো, কে রাজসাক্ষী কি দিল, সেটা সেকেন্ডারি। কিন্তু আমরা তো এই আবহাওয়ায় বড় হয়েছি, রাজনীতিটা পুরো দেখছি, টোটালটা সে করছে। টোটালটা যখন সে করছে, সুতরাং জাস্টিফাইড তার মৃত্যুদণ্ড। এখন যদি বলেন আদালতে পুঙ্খানুপুঙ্খ সেকেন্ডারি কোশ্চেন, জাস্টিফাইড, এবং এই জাস্টিফাইডের কারণে আমরা এটা সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করছি। আপনি দেখেন রাস্তাঘাটে তেমন কিছুই হচ্ছে না, যে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু তেমন কিছু হয়নি। আমি বলি অ্যাডভোকেট রাজ্জাকি, আমি যেটা বলছিলাম যে আমরা আলোচনা অন্যদিকে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় যেটা, আমি বলবো যে আজকের এই রায়ের মধ্য দিয়ে যে রাজনৈতিক সিস্টেম বাংলাদেশে চলে, মেসেজটা কি? সেটাই তো বলছি। রাজনৈতিক সিস্টেম 1 নাম্বার, 2 নাম্বার হলো শাসকের যে মানে অ্যাপ্রোচ, সেইখানেই আমি আসছি। সেই জায়গাতে কোনো শিক্ষা আসলো কিনা? অফকোর্স, কেন আসবে না? আপনি একটা বাংলাদেশে মাত্র 14 সাল থেকে বা 13 সাল থেকে ধরেন, 12-13 সাল থেকে 24, মাত্র 12 বছরের মধ্যে ইতিহাস রিপিট হয়ে গেল। কিরকম? যে কথা আমি বলতে চাইছিলাম সে বললো, অসীম ভাই, সাকা চৌধুরী বলছিল যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা চলমান রাখেন, এখানেই হাসিনার বিচার হবে। উনি বলে গেছে,
এখন কাকতালীয় হোক আর যেভাবেই হোক, তাহলে ওদেরকে মৃত্যুদণ্ড দিছে কবে? 13-14 সালে। তো আজকে 24 সাল, মাত্র 10 বছরের রিপিটেশন। এক যুগও যায়নি, এক যুগও যায় নাই। এত দ্রুত তো রিপিটেশন হয় না। আপনি মারাত্মকভাবে একটা জেনারেশন দেখছে 14-15 বছর রাজত্ব করছে কে? শেখ হাসিনা। একটা একটা কি বলে, যাকে আমি ফিমেল ভার্সন অফ হিটলার বলি, সে রাজত্ব করছে। এবং এই যে জেনারেশন যাকে 3টা ভোট মিস হয়েছে, ওরা কিন্তু শাসক হিসেবে শুধু তাকে দেখছে। আর অন্য যে দলগুলো আছে তাদের কিন্তু সে এত বেশি নির্যাতন করে আড়ালে রাখছে, ওই জেনারেশন নতুন দল দেখে নাই। আর কিন্তু দল দেখে নাই, একটা দলই দেখছে, আওয়ামী লীগ। এবং এই সময় কিন্তু 4 কোটি ভোটার হয়েছে নতুন, আমরা শুনতেছি 4 কোটি নতুন ভোটার হয়েছে। তো এই নতুন ভোটারের কাছে আওয়ামী লীগের শেখ হাসিনা একটা দানব, এবং ওই রাজনীতিটা তারা ধিক্ষার জানায়। এখন বাকি যারা সেটা পরের চ্যাপ্টার, তাদেরকে কিন্তু ক্ষমতায় তারা দেখে নাই, কিন্তু তাদের জন্য আবার এই 16 মাস বিবেচনায় নিবে। এই 16 মাসের অ্যাক্টিভিটিস কিন্তু ওই জেনারেশনটা বিবেচনায় নিবে। আচ্ছা, সেটা পরে আসি। এখন আসেন যে কথাটা বললো কাদের মোল্লার ফাঁসির ব্যাপারে, শাহবাগ মোড়ে আইনটাকে আপনি চেঞ্জ করে ফেললেন। আপনি দেখেন কিরকম ফাঁদে পড়লেন। সেই আইনটা আজকে সে ধরা গেছে। এখন কথা হচ্ছে কি, আপনি যেটা বললেন বার্তা, অফকোর্স বার্তা হলো জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। শেখ হাসিনার মতো আয়রন লেডিকে তাড়াই দিছে। এবং সামনে যারা নির্বাচন করবেন, সামনে যারা ক্ষমতায় যাবেন, আপনি নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশ আর সেই জায়গায় গিয়ে সেই রকমভাবে কেউ শাসন করতে পারবে না। এই বার্তাটা যাচ্ছে। এবং এই বিচারটা যাই হোক না কেন, পরবর্তী বিচার, পরবর্তী কার্যক্রম, এইসব ব্যাপারে আরো কঠিন এবং আরো দ্রুত হবে। ইটস এ ভেরি বিগ মেসেজ, আমি বলে দিলাম। তারপরে এই যে আমি অনেক চিৎকার করে বলছি, সংসদ সদস্যদের কাজ সংসদের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, আইনের মধ্যে। কি আইন প্রণয়ন করবেন, বাজেট প্রণয়ন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, স্পিকার নির্বাচন করবেন, বিরোধী দলীয় নেত্রী নির্বাচন করবেন, সাব কমিটি বানাবেন, এই জায়গায় থাকবেন। এমপি হওয়া মানে বিনা হিসেবে পয়সা কামানো, এই জায়গাটাতে সরে আসতে হবে। এই জেনারেশন থাকতে দিবেন। সেইটা কি করা গেছে? যাবে জুলাই সনদেও তো ওইটা আসে নাই। আমি বলি এমপিরা উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন না, এই জায়গাটা থেকে তো রাজনৈতিক দলগুলো এমপিরা উপজেলা পরিষদের উপদেষ্টা হবেন না। এটা ইফেক্টিভ করতে হবে, পারবেন না। কোনো রাজনৈতিক দলই চায়নি এটা। সব রাজনৈতিক দলই ফাইনালি অফিসিয়ালি এখানে বসে একজন লোক বলে গেছে, নাম বললাম না, এমপির কাছে আসে, ছাত্র ভর্তি করাইতে পারে না, টেলিফোন করে দিলে ভর্তি হয়। আসতে পারবে না। তুমি এটা যাইতে হবে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তার কাছে আপনি ওই জায়গায় যান। আপনার এমপির প্রার্থী খুঁজা পাবেন না বাংলাদেশ, আমি বললাম তো, এমপির প্রার্থী খুঁজা পাবেন না। কারণ কার ঠেকা আছে নিজের কাম কাজ থুইয়া আইসা পার্লামেন্টে সকাল থেকে সন্ধ্যা অধিবেশন হবে, মাস শেষ করে টাকা বেতন, উনি না ওকালতি করে ওনার ফার্ম চলবে, ভিন্ন কথা। না, ওনারা করবেন অন্য কারণে। না, সেই কারণে আমি বলতেছি বেশিরভাগ বাংলাদেশের এমপিরা যদি উপজেলা পরিষদের সঙ্গে তাদের উপদেষ্টা যে একটা লিঙ্ক, তাদেরকে উপদেষ্টা করা হয়েছে, সেই লিঙ্কটা না থাকে, আমার মনে হয় না তারা চাবে। সেটাই আমি বলতেছি। সুতরাং আপনি বাংলাদেশে যিনি এমপি হবেন, ভাই অতীত যা দেখছি, যিনি এমপি হন 5 বছর তার কাছে একদম পানির দরে সবচেয়ে কম উপায় গেল 100 করোড় টাকা চলে যায়। আপনার এই জায়গা থেকে সরে আসতে হবে। এবং সেই জায়গায় আমরা গেছি, অন্তত শেখ হাসিনা তার অ্যাক্টিভিটিস দিয়ে আমরা দেখছি অলরেডি। আপনি যদি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি তাকায় দেখেন বেনজির কোথায়, তার ফ্যামিলি কোথায়, তার ছেলে কোথায়, তার মেয়ে কোথায়, শেখ হাসিনা কোথায়, তার ছেলে কোথায়, তার মেয়ে কোথায়, এই যদি আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, আপনি কল্পনাই করতে পারেন না নরকের মধ্যে তারা আছে। সুতরাং ইটস এ লেসন। এবং আমি মনে করি এই জেনারেশন উদ্বুদ্ধ হইতেছে, আপনি আর ওইভাবে পারবেন না। আর এই মব কন্ট্রোল করতে হইলেও ওনাদেরকে ঠিক হইতে হবে আগে, একদম প্রতিটা এমপি ঠিক হয়ে যেতে হবে। আপনি নাইলে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। কারণ শেখ হাসিনার মতো মহিলাকে, যারা রাষ্ট্রের সমস্ত অর্গানগুলা একত্রে কোঅপারেট করছে, সেই আর্মি, পুলিশ, যাই বলেন সব কিছু, তারপরও তাকে যেতে হয়েছে। এবং এই যে যাচ্ছে, এবং আজকে যে নির্বাচনটা আমরা সামনে দেখতেছি, এটার ব্যাখ্যায় পরে আসি। সুতরাং আমার কাছে মনে হয় এই যে নির্বাচনটা সব শেষে যাচ্ছি, তবে একটা জিনিস ভালো লাগছে আমার, সংস্কার কিছু দেখা গেছে। এবং ইউনূস সাহেব বলছিলেন বিচারটা একটু দৃশ্যমান হইতে হবে, সেই জায়গাটা আমরা গেছি। একটা জাজমেন্ট তো হয়েছে, কাজে কিছুটা দৃশ্যমান হয়েছে। তো তারপর এখন আমরা যদি নির্বাচনের দিকে যাই, সেই হিসাবে আমরা কিছুটা আশাবাদী তো আছি। আশাবাদী হতেই পারেন। আরেকবার আসতেছি, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আমি একটা কথা বলি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে এর আগের সরকারের আমলে যে বিচারগুলো হয়েছে, আমি ছোট্ট একটা কেস স্টাডি ধরি। সালাউদ্দিন কাদের চৌধুরী যেদিন বিচার হলো, তার বাড়িতে যাওয়া হলো, সেখানে ওই সময় আমার সাংবাদিক হিসেবে কাভার করতে গিয়েছিলাম। সেখানে কয়েকজন ওই সময় আওয়ামী লীগের মন্ত্রী, তাদের সঙ্গে ফ্যামিলি সম্পর্ক আছে, তারা পর্যন্ত ওখানে বলছেন, এটা অফ দ্য রেকর্ড বলছেন, আজকে অন দ্য রেকর্ড বলছি আমি, যে একটা ভুয়া বিচার হচ্ছে। কোনটা? ওই বিচারগুলো? ওই বিচার, সালাউদ্দিন কাদের চৌধুরী, হ্যাঁ বিচার।
আমি নাম বললাম না এখন, ওই সময়ের মন্ত্রী বলছেন। এখন প্রশ্ন হলো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি আগের মতোই আছে? না, আমি একটু এটা বিশ্লেষণ করবেন। মানে যেখানে শেখ হাসিনার পক্ষ থেকে আজকে স্পষ্ট বলা হয়েছে যে এই রায় পক্ষপাত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এখন আমি একটু বলি, একটু আপনার জায়গা থেকে ব্যাখ্যা করবেন এটা। আমরা মূল আলোচনা চলে এসেছি। এটাকে এই যে রাজ্জাকি ভাই মনে আছে, রাজ্জাকি ভাইয়েরও নিশ্চয়ই মনে আছে, মনে থাকার তো কথা, এটা কদিন আগের কথা। এই ট্রাইব্যুনাল তো আগেও ছিল, ট্রাইব্যুনাল জাস্ট বিচারক নিয়োগ করা হয়েছে। পদ্ধতি বলেন সবকিছুতে একই, এবং সেটা আইনের মধ্যে যা আছে, প্রসিডিওর যা আছে তার মধ্যে আছে। আপনার প্রসিকিউশন টিম, সেখানে আপনার মনে করেন যে নতুন চেঞ্জ এসছে। আপনার তদন্তকারী সংস্থা যারা আছেন তাদের মধ্যে ব্যক্তির পরিবর্তন, বাট তারা তো এক্স অফিসিও, তারা তাদের কাজটা করবেন। এক্সপার্টাইজ হিসেবে তারা কিন্তু ছিলেন। শেখ হাসিনার পক্ষেও কিন্তু আপনার ডিফেন্স লয়ার ছিলেন, কাউন্সিল ছিলেন। এই ট্রাইব্যুনালের বিচার কার্যটাকে সবচেয়ে বেশি ফ্যাসিলিটেট করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা রিপোর্ট হয়েছিল, যেখানে শেখ হাসিনার লায়াবিলিটি সহ এবং স্টেট লায়াবিলিটি, অ্যাট্রোসিটি যেগুলো হয়েছে, হত্যাকাণ্ড যা কিছু ঘটেছে, জুলাই আগস্ট এই যে আপরাইজিং এর সময় যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেগুলির ব্যাপারে যে প্রতিবেদনটা দিয়েছে জাতিসংঘের, সেটা একটা অনেক বড় বিষয় ছিল। সেকেন্ড যে বিষয়টা এসছে সেটা হচ্ছে যে সাবেক আইজিপি আব্দুল্লাহ মাহমুদ হাসান, তার রাজসাক্ষী হওয়া, চৌধুরী সবকিছু মিলে, তাহলে সে জায়গাতে আপনার যে বিষয়টা হলো যে এটাকে ততটা পার্শিয়াল বলা যাবে না। এটা আমি মনে করি যে ইম্পার্শিয়াল একটা বিচার হয়েছে। এটা কঠিন হবে এই জিনিসটা আপনার ওনারা অ্যাডমিটেড। আপনার যে টেলিভিশনে মনে করেন যে আপনার যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আসছে, ভিডিও যেগুলি ভেরিফাই করা হয়েছে যে এগুলি হ্যাঁ এআই দিয়ে করা না, কিংবা মনে করেন যে ফেক না, তার উপরে ভিত্তি করে কিন্তু এই বিষয়গুলোর সিদ্ধান্তে উপনীত হয়েছে ট্রাইব্যুনাল। আপনি তো কয়েকজন রাজনৈতিক নেতা যারা মনে করেন যে প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের খুব স্বজন কাছের লোকজন ছিলেন, তাই না, ওনার রাজনৈতিক কলিগ ছিলেন, হ্যাঁ, তাদের বক্তব্য শুনেছেন। আমাকে সর্বোচ্চ একজন বিচারক আপিল বিভাগের, যিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন, সে ধরনের একজন বলেছিলেন, মিস্টার অসীম, এগুলো হয়েছে সব অ্যাকুইটালের কেস। ঠিক আছে, একটা সামাজিক অনুষ্ঠানে, একটা বিয়ের অনুষ্ঠানে বলেছিলেন যে এগুলি সব অ্যাকুইটালের কেস, এগুলিকে জোর করে মনে করেন যে দেওয়ানো হচ্ছে সাজা। তো এখন তো এটা মাত্র ট্রাইব্যুনালে হয়েছে, এটা তো আপনার অ্যাপেলেট ডিভিশনেও আসবে কখন? যখন উনি ফেরত আসবেন। এখন উনি ফেরত আসবেন কিনা আমরা তো সেটা জানি না। দেখেন অনেকগুলো বিষয় আছে। আপনি বললেন যে এটা সতর্কবার্তা কিনা, সতর্কবার্তা কিন্তু আপনার জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়েই কিন্তু রাজনীতিবিদদের কাছে সতর্কবার্তা গেছে। এই ধরনের সতর্কবার্তা 90 সালে যে গণ আন্দোলন হয়েছিল এরশাদ বিরোধী, সে সময়ও কিন্তু রাজনীতিবিদদের কাছে সতর্কবার্তা গেছে। পরতে পরতে ইতিহাসের কর্নারে কর্নারে আপনার সতর্কবার্তা সবসময় ছিল, কিন্তু সবসময় আমরা সবটা মনে রাখি না। তবে জুলাই আগস্টের যে অভ্যুত্থান হয়েছিল সে জায়গাতে এই যে দীর্ঘ 1.5 দশকের বেশি যে ফেসিস্ট মনে করেন যে আমরা তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি অথরিটেরিয়ান, এবং একটা পর্যায়ে হলেও টোটালিটেরিয়ান, অর্থাৎ আমি বাদে আর নাই, তো সেটাও যদি আপনার এভাবে পালিয়ে যেতে হয়, তাহলে এর থেকে বড় মেসেজ তো আর কিছু না। বিচার কিংবা এই যে পেনাল স্যাংশন যেটাকে বলি আমরা, সেন্টেন্স কনভিকশন, এগুলি তো ডেটারেন্ট হিসেবে কাজ করে। আপনি 302 মানে হত্যাকাণ্ডের জন্য ফাঁসির এই আছে, আপনি যদি বলেন যে না 3 দিন জেল, তাহলে দেখবেন যে ঘরের ভিতরে ভাই বোনে মারামারি খুনাখুনি হবে। তার মানে কি, এই যে পানিশমেন্ট সেন্টেন্স, এটা একটা সিম্বলিক জিনিস, এটা ডেটার করা ক্রাইমকে প্রিভেনশন করে না। আমি যেটা হয়েছে অসীম ভাই আপনি যেটা বলছেন, আপনি নিজেই, আপনি সাক্ষী, আমি সাক্ষী, অনেকে সাক্ষী। মানে আমরা কি রাষ্ট্রকে ওই জায়গা থেকে বের করে আনতে পারলাম কিনা যে মানে একেবারে পক্ষপাত দুষ্ট হয়ে, একেবারে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে সাজা দেয়া? আমি এটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন দরকার। সে যাতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, না আমি বলি, শুরু তো আগে থেকে হয়েছে, আমি আপনাকে বলছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ওবায়দুল কাদের তাদের সাধারণ সম্পাদক, তিনি বলেছেন যে আওয়ামী লীগ কালকে গেলে 5 লাখের উপরে নেতাকর্মী নিহত হবেন। কিন্তু দেখেন যে বিরোধী রাজনৈতিক দল যারা নিপীড়িত হয়েছিল, নির্যাতিত হয়েছিল, তাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে জিঘাংসা হিংসার বশবর্তী হয়ে কোনো কিছু করা যাবে না, সবাইকে সংযত হওয়ার জন্য বলেছিলেন। আমার নেত্রী বেগম খালেদা, যে অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু আহ্বান করেছে, যার কারণে আমরা ব্লাডশেড থেকে আমরা একটা জায়গায় এসেছি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণের একটা প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল এক সংস্কারের কথা, বিচারের কথা। আমরা বিচারও পেয়েছি
সংস্কার যেটা, সংস্কারেরও কিন্তু অনেক অগ্রগতি আছে। কতটুকু হবে বা না হবে, যে আমরা বিভিন্ন সময় বলি, রাজ্জাকি ভাই বলেন, আমার খুব ভালো লাগে, যে কিভাবে সম্ভব, চাইলে সম্ভব। মানসিকতার পরিবর্তন, সংস্কৃতির যদি পরিবর্তন হয়, তাহলে নিঃসন্দেহে যে কোনো কিছু আপনার আইন করে করতে হবে না। আমি যদি বলি যে শপথ করি না আগামীকাল থেকে আমি মিথ্যে কথা বলবো না, এটার জন্য আমাকে আইন লাগবে না। রাজ্জাকি ভাই একটা কথা বলবেন যে আগের এই অপরাধ ট্রাইব্যুনালের আগের সরকারের সময় যে বিচারগুলো হয়েছে, বিভিন্ন রাজনৈতিক নেতা ইভেন মন্ত্রী পর্যন্ত বক্তব্যই বলেছেন যে কি রায় হচ্ছে, কি রায় আগামীতে হতে যাচ্ছে। এসকেপি কেলেঙ্কারির কথা জানেন। আমরা মানে অসীম ভাইকে যে প্রশ্নটা করছিলাম, আসলে কি আমরা মানে সেই নতুন নজির তৈরি করতে পারছি কিনা, কিংবা সাধারণ মানুষের কাছে এই মেসেজটা দিতে পারছি কিনা যে শেখ হাসিনা যত অপরাধী হোক তার বিচারটা ন্যায় বিচার হবে? ধন্যবাদ আপনার। শোনেন, এই কথাটা তো অসীম ভাই বলছে, আমিও বলছি। আপনি স্বচ্ছতার প্রশ্ন যদি আপনি 100% স্বচ্ছ, সম্ভব না। 100% স্বচ্ছ বলতে যাবো, তাহলে অলি আল্লাহর বিচার করতে হবে ওইখানে বসে। কিন্তু আমরা বাহ্যিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে যেটা দেখি, সেটা যদি আপনি বিবেচনায় নেন। না, এবার রাজনৈতিক নেতারা বক্তব্য দেয়নি, আমি ওইটাই ভালো একটা কালচার মনে করি। আমি ওইটাই বলতেছি তো, কারণ রাজনীতির নেতা বক্তব্য দিবে কোত্থেকে, দেওয়ার সুযোগ নাই। কেন নাই সেটা? যেমন একটা কথা বলছে ইউএন রিপোর্ট। ইউএন রিপোর্ট ইজ এ ফ্যাক্টর। আপনি যত কথাই বলেন, এটা তো কার্টেল করা ডিফিকাল্ট। এটা ওয়েবসাইটে জীবনভর চলতে থাকবে, এই আওয়ামী রাজনীতিক জীবনভর দেখবে। এইবার আসেন আইজিপি যে এই যে রাজসাক্ষী হইল। আচ্ছা, আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, 70, 72, 75 বছর বয়সের লোকগুলো ওখানে যারা ছিল, তাদের ভিতর থেকে যদি একটা লোকের রাজসাক্ষী তর্কের খাতিরে বলছি, একজন লোকের যদি রাজসাক্ষী বানাইতেন, আপনার সে যদি বলতো যে ওরা এইভাবে করছে, ওরা এইভাবে করছে, ওরা এইভাবে ছিল, আমি ছিলাম না, আমি পাশে ছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, আপনি কিন্তু কিছুই করেন নাই। আপনার প্ল্যানই ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিবেন। ওই যে আমাদের একজন প্রফেসর ফাঁসি দিবেন, ওই যে আনিসুজ্জামান সাহেব মারা গেছে, মানে উনি কিন্তু এক জায়গায় বলছিলেন কি জানে, শুনছে, মানে একটা ঘটনার কথা উনি শুনছে, এই শোনার উপরে মৃত্যুদণ্ড, কথার কথা বলছি। এটা হয় না, এটা হয় না, কারণ আমরা তো রাস্তায় নামতেছি। এই যে ট্রায়ালটা হয়েছে, আমি বলবো না যে একেবারে নিখুঁত চুল, এটা পৃথিবীর কোথাও হয় না, কারণ হিউম্যান বিং বিচার করে। বাট আমরা বাজারে নাইমে দেখছি, এই যে আইজিপি রাজসাক্ষী, ইউএন রিপোর্ট, হ্যাঁ, প্লাস ভিডিও 16 জনের টিম, একটা 16 জনের একটা টিম, ভিডিও রিপোর্ট, সবকিছু যদি আপনি মিলান, প্লাস আমরা 16 বছরের টোটাল অ্যাক্টিভিটিসটা দেখছি। 3 জনে মিললে সাথের বন্ধু আপনার মতো লোকের আয়না করে রাই খাইছে, আমরা ভাত খাই কেমনে, সেই ভাতও আমরা খাইছি। এটা পরিষ্কার, এই মৃত্যুদণ্ডটা জাস্টিফাইড, মানে রায়টা জাস্টিফাইড পাওনা। এবং আপনি মনে করেন শেখ হাসিনা যে আজকে চলে গেছেন দেশ ছেড়ে, এখানে একটা লিডারশিপের পালায়ে গেছেন। কেন পালাইছেন? লিডাররা কিন্তু ফেস করে। আজকে শেখ খালেদা জিয়ার উপরে কিন্তু নির্যাতন কম হয় নাই। খালেদা অ্যাটলিস্ট পালান নাই, 1, 2 এখনো তিনি দেশে আছেন। আপনার লিডারশিপ একটা কোয়ালিটি লাগবে। শেখ হাসিনা কিন্তু লিডার হইতে পারেন নাই, লিডার পালায় না। যে অর্থে আপনি যান, লিডার পালায় না। এই যে বিদেশে বসে উনি উস্কাই দিতেছেন, লিডার বিদেশে থেকে রাজনীতি করতে পারে না। এই যে শেখ হাসিনা এখানে বসে এখন উস্কানি দিচ্ছে, এবং বিরতি নেন আপনি কোনো অসুবিধা। কিন্তু সব শেষে যেটা আমি বলতে চাচ্ছি, অসীম ভাইয়ের সাথে একটা কথাই মিলিয়ে যায়, এই যে গোজামিল দিয়ে হোক আর যেভাবে আমরা যে নির্বাচনে যাচ্ছি, গোজামিল বলতে অনেকগুলো ত্রুটি আমাদের আছে। সেই ত্রুটির মধ্য থেকে এই জুলাই সনদটারে আমরা ইচ্ছা করলে বাস্তবায়ন করে নিতে পারতাম, এই কারণে যে এটা যদি আমার আভ্যন্তরীণ ব্যাপার, এতে দেশের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, কিছুই হবে না, সেটা মানতে পারলাম না কেন, সেটা নিয়ে ওই জায়গা পর্যন্ত গেলাম কেন, এটা আমার একটা ব্যথার জায়গা। কেন? এটা তো না হওয়ার কোনো কারণ ছিল না, সবাই তো দাবি করি কারণ ছিল না। এখন তো বিচারটা এক প্রকার রায় হয়ে গেল, ওই আছে। এই মুহূর্তে আপিল করবার জন্য সম্ভবত শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে। সেই জন্য এখানে ভারত থেকে তার প্রত্যাবর্তন বা তাকে নিয়ে আসা, ফিরিয়ে আনার আইনি এবং কূটনৈতিকভাবে কতখানি বাস্তবসম্মত, এটা একটা প্রশ্ন উত্তর দেবেন। সাথে একটা যুক্ত করছি যে আওয়ামী লীগ এই দিনটিকে কেন্দ্র করে যে ধরনের ঘোষণা তারা দিয়েছিল ডিজিটাল ভার্সনে, ডিজিটাল ফরম্যাটে দেশের বাইরে থেকে, সেই জায়গাতে কোনো ধরনের তারা কিছু করতে পারেনি। শুধু কয়েকটি জায়গায় যেটা হয়েছে, আগুন দিয়ে বাস পোড়ানোর ঘটনা হয়েছে। আওয়ামী লীগ কি নৈতিকভাবে বড় ধরনের পরাজয় মনে করেন কিনা? নিঃসন্দেহে আমি আপনাকে একটা কথা বলি, নৈতিকভাবে পরাজয়টা আওয়ামী লীগের সেদিন হয়েছে যেদিন এই দেশে আওয়ামী লীগের নেত্রী দেশ ছেড়ে চলে গেছেন। উনি ওনার নেতা কর্মীদেরকে একটা বিপদসংকুল অবস্থার মধ্যে রেখে চলে গেছেন। জাকিবাজি এই কথাটা বললেন যে 32 নম্বরে বুলডোজার নিয়ে গেছিলেন, ভাঙচুর হয়েছিল,
সেটা কিন্তু আপনার ওই আপরাইজিং শেষ হওয়ার ইমিডিয়েট পরে কিন্তু হয়নি। 5 আগস্ট চলে গেলেন, বহুদিন পরে 3, 4, 5 মাস পরে সম্ভবত আপনার সেখানে সেই ঘটনাটা ঘটেছে। হ্যাঁ, মোটামুটি বেশ অনেক কখন সেটা যখন শেখ হাসিনা বক্তব্য জাতীয় উদ্দেশ্যে থেকে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। সমর্থন করি না, না না আমি বলছি না না আমি বলছি রাজ্জাক ভাই ওই ঘটনাটা কখন হয়েছে? আপনি যে বললেন যে মানুষের আবেগ, বিস্ফোরণ, ক্ষোভ সবকিছু, না মানুষ সম্মেলন করেছিল, ওইটা পরে উস্কাইছে, উনি উস্কিয়েছেন, উনি মনে করেন বক্তব্য দিয়ে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করবেন এবং তৈরি করতে গিয়ে নিজের নেতা কর্মীদেরকে আরো বেশি বিপদগ্রস্ত করে দিলেন। এই ধরনের একজন নেতা বা নেত্রীকে সেই দল প্রত্যাখ্যান করা উচিত। আমি বা রাজ্জাক ভাই বা আপনি বা অন্য যে কেউ প্রত্যাখ্যান যত না বেশি করবে তার থেকে বেশি তাদের দল প্রত্যাখ্যান করা উচিত। এবং এই যে রাজ্জাক ভাই বললেন, উনি যদি সেদিন গণপিটুনিতে মব আপনার হামলার শিকার হতেন, উনি যদি সেদিন ওয়াইপড আউট হয়ে যেতেন, তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত। নেতাকর্মীদেরকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তখন আর শুনতে হতো না। তারা কিছুটা হলো আপনার কুলিং অফ পিরিয়ডের মধ্য দিয়ে এগোতে পারতেন, কিন্তু এখন সেটা পাচ্ছেন না। আপিল যে করবেন, ওনার কাছে তো রায়ের কপিও যাবে না, এটা ট্রান্সমিট হবে না ওনার কাছে। এখন যেটা হবে যে কূটনৈতিক চ্যানেল, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের আছে। এর আগেও কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে ভারত বাংলাদেশে হস্তান্তর করেছে, আমরা দেখেছি। ইনি তো শীর্ষ সন্ত্রাসী না, ইনি তো মনে করেন যে একেবারে মুসলিনের প্রেতাত্মার মতো। তো এ ধরনের একজনকে ভারত বাংলাদেশকে যদি তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং ভালো বন্ধু রাষ্ট্র হিসেবে যদি তারা বিবেচনা করে, তাহলে আমি মনে করি একজন কনভিক্টেড আসামিকে ভারত বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে। আমি এটা প্রত্যাশা করি। তা না হলে বাংলাদেশের জনগণ খুব আপসেট হবে। এমনি তো বাংলাদেশের জনগণের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছিল বিগত বেশ অনেক বছর ধরে, এবং সেটার জন্য কিন্তু ওই আওয়ামী লীগ সরকারই দায়ী। কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি কয়েক জনমে মনে করেন যে ভারত সরকার সেটা মনে রাখবে, এই যে বক্তব্যগুলো দিয়েছে, আপনি তো ইগনোর করতে পারবেন না। আপনার বড় একটা সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেন, আপনি ল্যান্ড বর্ডার শেয়ার করেন নেইবারিং কান্ট্রি ভারত, তার সঙ্গে সম্পর্কটা আপনার ভালো থাকা উচিত। এখন অনেকে আমরা বলবেন যে আমি দালালি করতেছি ভারতের, না না, আমার সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের ভাই ভাইয়ের, তাই না? প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ, প্রভুভৃত্যের সম্পর্ক যেন না হয়, যেটা আওয়ামী লীগ করেছিল। আমরা সেটা চাইনি। সে জায়গার থেকে বন্ধু সম্পর্কে নিয়ে আসবেন ভারত, এবং এই কনভিক্টেড আসামিকে বাংলাদেশের আইনের কাছে, রাষ্ট্রের কাছে সুপর্দ করবেন। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, আমরা তো বিচারের কথা বলেছি, কিন্তু বিচার করে আমরা সাবজেক্ট ম্যাটার যদি মনে করেন যে ভারতে দিল্লিতে রাজনারীর মতো থাকেন, এটা তো বাংলাদেশের জনগণ মনে করেন যে এটা ভালোভাবে নেবে না। রাজ্জাক একই কথাই, যে তাকে মানে ফ্রি আনা থেকে শুরু করে তাকে বিচার, এই যে বিচারটা অন্ততপক্ষে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়াগত কি কি দিক অবলম্বন করা যেতে পারে? তবে বললাম, আমি তো একমত যে 2013 সালের যেটা প্রত্যর্পণ আইন, যেটার ভিত্তিতে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম, এই যে অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছিলাম, এই যে আইনটা করছে কিন্তু দুই সরকার মিলে শেখ হাসিনার সময়। এখন আজকে সেই এটার ভিতরে এখন শেখ হাসিনার সেটার আওতায় চলে আসছে। তো যে কথাটা, এই যে প্রতিবেশী তো আছে, এইরকম প্রতিবেশী নেই যে একদম 3 দিক আমরা আছি। যার জন্য আমি সবসময় বলি যে ভারতের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থানটাকে সবসময় আমাদের নিশ্চিত করে রাখা দরকার, কিন্তু সেটা একটা মধুর সম্পর্কের ভিত্তিতে, ওভাবে নয়। এক আর 2 নম্বর হচ্ছে, এই যে শেখ হাসিনা এখন ওখানে আছে, শেখ হাসিনা কিন্তু এখন ডেড হর্স। এখনও যদি শেখ হাসিনা, একটাই রাস্তা আছে, ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে যদি ভারত সরকার আমাদের কাছে তাকে ফেরত দেয়, এবং সে না আসলে সে অফিসিয়ালি কিন্তু ওই অ্যাপিলটা ফেস করতে পারবেন না। অ্যাপিল কিন্তু সুমোটো একটা হবে, যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড হলে কনফার্মেশনের জন্য যাবে উচ্চ আদালতে, আর সে যদি নিজে আইসে তার লয়ার নিয়োগ করেন, তাহলে সে ডিফেন্স নিতে পারবেন। এটা একটা দিক, এবং এটা তার কিছু ব্যক্তিত্ব বা লিডারশিপও ফেরত দিবে। আমি মনে করি সারা জীবন আপনি বাঁচবেন না যদি আপনি ফেরত না আসেন, এবং অ্যাপিলেট ডিভিশন থেকে যদি এটা কনফার্ম হয়ে যায় একটা সময়, আপনি তো আসলেনই না, এটা কার্যকর করা যাবেও না, কিন্তু আপনি আস্থা করে নিক্ষেপ হবেন। আপনি লিডার বলতে যেটুকু ছিল, যেটা পুরা দেশের এবং আপনার জনগণ যারা, তারা আপনাকে ধিক্কার দিবে, এবং আপনি যে কোনোভাবে কোনো লিডার না এটা প্রমাণিত করবেন আপনি না ফেরত আসে। আমি যদি শেখ হাসিনা হইতাম, আমি
আমি শেখ হাসিনা হলে আমি এখন ফেরত আসার পরিকল্পনা নিতাম, এবং আমি জানি এয়ারপোর্ট থেকে আমার কেউ টাচ করতে পারবে না, যেহেতু সরকার টু সরকার আদান প্রদান হবে। আমি একটা স্ট্রেইট আমি কাস্টডিতে চলে যাব নাকি, এবং আমার একটা সাবজেল ঘোষণা হবে, আমি জামিন অ্যাপ্লাই করব, দিবে না, আমি তো সাবজেলেই থাকবো। বাট আমার প্রিভিলেজ হবে লয়ার নিয়োগ করা, বড় বড় লয়ার আমি নিয়োগ করব, ফাইট করব, করুক। এরপরে তারপর ধরেন 5 বছর পর আমার মৃত্যুদণ্ড হয়ে গেল, ওকে আলহামদুলিল্লাহ, আই উইল রিসিভ ইট, আই উইল বি দ্য হিরো। এখন সে আস্থা করে নিক্ষেপ হবে, ইতিহাস মুছে যাবে, এবং ওনার জন্য বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস, এবং ওনার যে দাবি করা যে উনি যে চেতনায় বিশ্বাসী, ওনার চেতনাও চলে যাবে। এবং বাংলাদেশের লোকের জন্য পরবর্তী চেতনাকে যারা ক্যাশ করবেন, হট এভার দ্য ওয়েজ, সে মুক্তিযুদ্ধের চেতনা বলেন, এই জুলাইয়ের চেতনা বলেন, এই জুলাইয়ের চেতনা যে কয়জনে ক্যাশ করছে তারা কিন্তু অলরেডি আস্থা করে নিক্ষেপ হয়ে গেছে, তাদের কিন্তু অস্তিত্বের সংকট হয়ে যাবে। জুলাই চেতনাকে যারা ক্যাশ করেছে, ক্যাশ কিন্তু সবাই তো বলছে একটা বিষয়, আমি বলি শেষ করতে দেন, জুলাই চেতনা যারা ক্যাশ করছে দে আর ভেরি ফিউ ইন নাম্বার। এখন আসেন, এই জুলাই চেতনা একটা মারাত্মক ব্যাপার সামনে আছে। এই যে আমরা গণভোটে গেলাম, এই গণভোট যদি ফেল করে, কথাটা আমার বোঝার চেষ্টা করেন, অসীম ভাই আর আমি দুইজনের ভিতরে 100 ভোট আছে, আপনি বুঝছেন? আপনার কাছে কোনো কারণে মনে হয় গণভোট ফেল করবে? আমি শেষ করতে, আমি বলিনি ফেল করবে, যদি ফেল করে, আমি বলছি দুইজনের জন্য 100 ভোট আছে, লড়াই করতেছে দুইজনে, ঠিক আছে? এই সময় গণভোটও আছে। এখন 70টা ভোট পেয়ে জিতলো, গণভোটে মাত্র 30টা ভোট পড়লো, যেই 30টা ভোট আমার। কথার কথা, আমি তো ফেল করছি, কিন্তু উনি যেহেতু 70টা ভোট পাইছে, গণভোট তো 70টা পাওয়ার কথা। সুতরাং গণভোট যদি ফেল করে, তাহলে প্রমাণিত হবে যারা বিজয়ী দল, দায় দায়িত্ব তাদের উপরে যাবে। জনাব নাসিরউদ্দিন অসীম একটা বিষয় বলি, যে একেবারে এখন যে জুলাই সনদটা করা, তার মূলে কিন্তু এরকম ছিল যে আগামীতে কেউ যেন ফেসিবাদী হয়ে না ওঠে। আর আমি এই বাক্যটাকে এভাবে বলি, আগামীতে কেউ যেন শেখ হাসিনা হয়ে না ওঠে। আমি আপনাকে একটা কথা বলি না, আমার প্রশ্ন হলো, আচ্ছা, সেই জায়গাটাতে এই যে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক, আবার কথা এসছে যদি না পাশ করে, তো তার মানে কি রাজনৈতিক কোনো পরিবর্তন আসলো? পরিবর্তন এসেছে কিনা এই সনদ নিয়ে এত মাখামাখি, এত কথা বলা বলি, তাতে আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা, তার মানে শেখ হাসিনার মতো ফাঁসির দড়ি আরো কেউ নিতে চায়। আমি একটু ভিন্নভাবে বলি সেটা। এত লেখালেখি, এত কথা, এত বৈঠক, এই সমস্ত কিছু মনে করেন যে জুলাই আগস্টের পরবর্তীতে হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি। আমরা এটার একটা আইনি ভিত্তি দিতে চাচ্ছি। আইনি ভিত্তি তো সবসময় ছিল, আমাদের তো সংবিধান সবসময় ছিল। বলা আছে যে 5 বছর পরে আপনার নির্বাচন হবে, বলা আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তাই না? বলা আছে 90 দিন সংসদ ভাঙিয়ে যাওয়ার অব্যবহিত 90 দিনের মধ্যে। আমি সবসময় ছিল। ওয়াসিম ভাই, দেখেন শেখ হাসিনা সবগুলো চেঞ্জ করে নিজের মতো করে, শেখ হাসিনা সব করেছেন, রাজনৈতিক দলের তো আছে, তাই না? তো তার মানেটা কি, এই যে সনদটা, এটাও তো আপনার লিখিত একটা কিছু হবে, জনগণ ভোট দেবে হ্যাঁ অথবা না এর পক্ষে, তারপরে সেটা দালিলিকভাবে একটা জিনিস আসবে, পার্লামেন্টে যাবে, সব কিছু। ধরেন পরবর্তী একটা সরকার আসলো, সে যদি যেন তেন ভাবে মনে করেন যে আবার ওই যে মুসলিনের মতো কাজকর্ম শুরু করে, হিটলারের মতো শুরু করে, হাসিনার মতো শুরু করে, আবার সে একটা আন্দোলন লাগবে। কিন্তু তাদের জন্য যেটা শিক্ষণীয় সতর্ক বার্তা, যে যত বড় স্বৈরাচার হন, আপনাকে যে টেনে নামাতে পারে এই দেশের জনগণ, ওটাই সবচেয়ে বড় শিক্ষা। সেটা হচ্ছে যে মনে রাখার বিষয়টা, ওটাকে সব সময় মাঝখানে রাখবেন, মানে মাথার সামনে রাখবেন যে এই জিনিস আপনার সামনে আছে। আইন বলেন, বিচার বলেন, সংস্কৃতি বলেন, পরিবর্তন বলেন, ভোট বলেন, দালিলিক প্রমাণপত্র বলেন, কোনো কিছু না। আপনার যদি জনগণের সঙ্গে সামাজিক চুক্তি হয়, কমিটমেন্ট যদি থাকে জনগণের জন্য, দেশের জন্য, অটোমেটিক্যালি আপনার প্রতি অন্যান্য রাজনৈতিক দলের যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, সেটার থেকেই কিন্তু জন্ম নেবে নতুন একটা কৃষ্টি, নতুন একটা সংস্কৃতি। তাই বলে একটা আইন দিয়ে একটা রেস্ট্রিকশন বা অব্লিগেশন তৈরি করব আমরা তো বলি, দেখেন আইন, সব আইন কিন্তু লেখা থাকে না। ভারতের, ব্রিটিশদের কোনো সর্বোচ্চ আইন যেটা আমাদের সংবিধান, যেটা অলিখিত সংবিধান, তাদের কোনো লেখা সংবিধান নাই। কিন্তু বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠান তাদের সেখানে দেখেন, সেখানে এই ধরনের কোনো আইন নাই, কিন্তু জনগণই সবচেয়ে আইনের বড়। এই যে রাজ্জাক ভাই একটা কথা বলেন, জনগণ সার্বভৌম। ওখানে জনগণ নির্বাচিত করে কাকে? সংসদ সদস্যদেরকে। এই সংসদ সদস্যরা রিপ্রেজেন্ট করে কোথায়? হাউস অফ পার্লামেন্ট। ওখানে হাউস অফ কমন্স, আমাদের হলো হাউস অফ পার্লামেন্ট। ওই পার্লামেন্টটা সার্বভৌম। ওই পার্লামেন্ট সার্বভৌম কাদের দ্বারা? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। মানে তারাই সব কিছু করতে পারবে। তারা যদি কোনো কিছু অন্যায় করে, তারা যদি কোনো কিছু অবিবেচনা প্রসূত করে, ভুল করে, তখন জনগণ তাকে পরবর্তীতে প্রত্যাখ্যান করবে। এখন আমরা যে বলছি যে এই যে সতর্ক বার্তা, ফাঁসি, সব রাজনীতিবিদের কি আমরা ফাঁসির জন্য অপেক্ষা করব?
আমাদের যে আগামীর পথ চলা ভবিষ্যতের 10 বছর, 20 বছর, 50, 100 বছর, আমরা কি শুধু রাজনৈতিক দলগুলোকে ফাঁসি গাছটা ঝোলানোর জন্য? বিচারের জায়গাটাতে সবাই এখন সন্তুষ্ট। আমরা চাই যে জনগণ সেবা করার সুযোগটা, জনগণই তো সেবা করার সুযোগ দেবে কোনো রাজনৈতিক দলকে, সরকারে পাঠাবে, শোষক বা শাসক হবার জন্য না, সেবক হবার জন্যে। এই সেবক হবার যদি আপনার মনোবাসনা থাকে, চিন্তা থাকে, তাহলে অপকর্ম বা স্বৈরাচারী ভূমিকা কখনো অবতীর্ণ হবে বলে আমি মনে করি না। এবং সেটা ইতিহাস কিন্তু শিখিয়ে দিয়ে গেছে। সবাই সবসময় সব কিছু শেখে না। অনেক ছেলে মেয়ে দেখবেন, ছোট ছোট আপনার বাচ্চারা আছে, সবাই কিন্তু কেউ 3 বছরে কথা বলে, কেউ 2 বছরে কথা বলে, কেউ 4 বছরেও কথা বলে না। এইটা আপনার ভ্যারি করবে ব্যক্তি বিশেষের উপরে, রাজনৈতিক দলের উপরে সব সময়। তো সেই বিষয়টা তো সামনের দিকে আছে। এটার জন্য আপনার একেবারে সংবিধিবদ্ধ একেবারে লিখা আইন, এটা দিয়ে আপনি না জনগণকে বাধ্য করতে পারবেন, না রাজনীতিবিদদেরকে বাধ্য করতে পারবেন। আইন তো আছে যে আপনি হত্যাকাণ্ডের সঙ্গে সংগঠিত না, যদি সেটি ফাঁসি হবে, বাধ্য নাই না করা যায়, তাহলে না, আমরা ডিটারেন্ট হিসেবে আমি তো মনে করি যে এটা বাধ্য নাই করা গেল। অসীম ভাই, তাহলে এটাতে এটা মেনে নিতে এত সমস্যা কোথায়? না, এটা তো মানবে না, এই কথাটা তো কেউ বলেনি। মানবো না এই কথাটা বলিনি। আপনি মনে করেন যে এখান থেকে ওখানে যাবেন, এখান থেকে আপনি সোজা যেতে পারেন, ওদিক দিয়েও যেতে পারেন। আমরা একটা ছিল আমাদের, এই যে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটে প্রমোদ চৌধুরী সম্ভবত কবিতাও বিজ্ঞানী, অত কবিও বিজ্ঞানী বোধ হয়। কবি কল্পনা করে চাঁদে যায়, বিজ্ঞানী রকেটে করে যায়, কিন্তু দুজনেই কিন্তু চাঁদে যায়। না অসীম ভাই, একেবারে মানে যদি একটা কমিটমেন্ট থাকে, কিংবা জুলাই সনদ বাস্তবায়ন হলো, তাতে করে যদি একটা কমিটমেন্ট থাকলো, অন্তত কিছুই না, ধরলাম আইনগত ভিত্তিতে কমিটমেন্ট থাকলো, তাও তো মানুষ একটু আশ্বস্ত। আমি ওই কথাটাই বলেছিলাম, আমি বারবার ওই কথাটাই বলেছিলাম, কমিটমেন্ট একটা চার্টারে সাইন করেন, বায়নাপত্র করেন, রেজিস্টার্ড একটা বায়নাপত্র করেন। এটার জন্য একেবারে হানা ভোট দিয়ে কোর্টে যেতে হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ আপনার করতে হবে, আদেশ জারি করতে হবে, এত কিছুর দরকার নাই। পারস্পরিক আস্থাবোধ, শ্রদ্ধাবোধ, বিশ্বাস যদি থাকে, তাহলে মনে করেন রাজনৈতিক দলগুলো যে হ্যাঁ আমরা কমিটেড, আমরা এটা করব। কিছু কিছু বিষয় ডিসেন্টিং আছে, ডিসেন্টিং মানে আমি না বলিনি, একেবারে নেগেটিভ কোনো কিছু বলিনি, আমি ভিন্ন মত দিয়েছি, আপত্তি না, ভিন্ন মত দিয়েছি। আপনি বলেছেন 2 যোগ 2 4 হতে হবে, আমি বলেছি না 3 যোগ 1 4 বানাবো আমরা, কিংবা 5 বিয়োগ 1 বানাবো, এই তো রেজাল্ট সেম হবে, কিন্তু আমি একটু ভিন্নভাবে করব। এইরকম ছিল দ্বিমত। আপনার যদি একমত হতো, তাহলে তো আপনার এই ঐকমত্য কমিশনে বসার কিছু ছিল না। কিন্তু জনাব রাজ্জাকি, একেবারে শেষ দিকে এসছি, আপনি 2 মিনিট সময় পাবেন বা 3 মিনিট সময় পাবেন। একেবারে অবিশ্বাসটা কোথায় আসলে? ভাই যেটা বলে, সব রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা প্রতিজ্ঞা করি কিংবা একটা চুক্তি করি, তাতে তো হয়ে যায়। বিষয়টা দেখেন খুব সিম্পল। আপনি প্রথম ভাববেন আমরা যা কিছু করি না কেন রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ নিয়ে ভাবি, প্রত্যেকে তাই তো বলি, ঘুরে ফিরে তাই বলে সবাই। উনি জনগণের সেবা করবেন, আমি জনগণের সেবা করবো, আপনি রাষ্ট্র এবং জনগণ। আচ্ছা, এইবার আসেন সিম্পল, একটা জুলাই আপরাইজিং হইল, অভ্যুত্থান হয়ে গেল। আচ্ছা, এটা তো আমার ইন্টারনাল, টোটালটা ইন্টারনাল, আমরা শেখ হাসিনাকে তাড়াই দিলাম। এখন আমার ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আমরা করে নিব। সেটা কি? একটা জুলাই সনদের আইনি ভিত্তি। সবাই যখন দাবি করি যে আমরা সবাই জুলাই আন্দোলনে শরিক ছিলাম, হ্যাঁ, এটা যখন আমরা দাবি করি, তাহলে এই আইনি স্বীকৃতিটা যদি আমরা দিয়েই দিলাম যে ইয়েস, এটাকে আইনি স্বীকৃতি দিলাম এবং এটা সংবিধানে সংযোজিত হবে, তাতে রাষ্ট্রের ক্ষতি কি হবে? 1, রাষ্ট্রের নিরাপত্তার ক্ষতি কি হবে? 2, নাম্বার 3, রাষ্ট্র এবং দেশের জনগণের অকল্যাণ কি হবে? নাম্বার 4, প্রতিবেশী দেশ বলেন বা বিশ্বের অন্যান্য দেশের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এটা আমার কি হ্যাম্পার করবে? কোনো হ্যাম্পার করবে না। তাহলে আমি এটা মেনে নিতে পারছি না কেন? 1। 2 নম্বর, ফাইনালি যখন আমি মেনে নিলাম, কি গণভোট এবং গণভোট আর সংশোধন একই দিনে করব, এখনো আবার তাত্ত্বিক ব্যাখ্যা আসতেছে যে রাষ্ট্রপতির আদেশ আসলে সেটা আইনি মর্যাদা পাবে না। মানে আমি এখন বলছি কেন এটা? তার মানে আমি চাচ্ছি না জুলাই সনদ নাকি, নাহলে আমি বলবো কেন এই জিনিসটা? আচ্ছা, জুলাই সনদ হোক, নির্বাচন হয়ে যাক, তারপরে গণভোট মানলাম না, কিছুই করলাম না, আইনি ভিত্তিও দিলাম না, তাও তো চলে। আমি এখনই বলার মানে কি? আমি কি বারবার বুঝাইতে চাচ্ছি আমি এটা চাই না, আমি জুলাই সনদ চাই না, এর স্বীকৃতি চাই না? তাহলে রাষ্ট্রের প্রতি আইন আদেশ যখন আইনি মর্যাদা পায় না, এই কথাটা আমার এখন বলার দরকার কি? কি দরকারটা কি আমার? আর সবচেয়ে বড় কথা, আমি আবারও বলছি যে জুলাই গণভোটের মানে আদেশকে সংসদ মানতে বাধ্য। অফকোর্স, গণভোট তো আমি মনে করি গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায়। গণভোট ইটসেলফ সংবিধান হয়ে যায়, নাহলে গণভোটের প্রয়োজন কি? যেমন ধরেন, আমি এক জায়গায় বলছি, প্রফেসর ইউনূস সাহেবের জায়গায় যদি আমি হইতাম, আমি যদি টেক ওভার করতাম, আমি প্রথম 15 দিন থেকে 1 মাসের মাথায় সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, পরিষ্কার, এর উপরে গণভোট করতাম। ওই মুহূর্তে 8 কোটি 9 কোটি ভোট পড়তো। কথার কথা বলছি আমি,
কোনো সন্দেহ নাই 8-9 কোটি ভোট পড়তো, কারো সাধ্য ছিল না সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন, হ্যাঁ বা না। উনি করেন নাই, কেন করেন সে তার ব্যাপার। আজকেও আবার বলতেছি, যেহেতু গণভোটটা ফাইনালি গণভোট একদিনে চলে গেছে, যেটা জুলাই সনদের স্বীকৃতি হবে, আবারও বলছি বিজয়ী দল যদি ক্ষমতায় যেতে পারে ভোট নিয়ে, গণভোট যদি ফেল করে তাহলে ধরে নেওয়া হবে কি? সুতরাং যারা ক্ষমতায় যাবেন এবং জিতবেন এবং এই গণভোট যদি না বোধক হয়ে যায়, তার দায়িত্ব তাদের হবে। এখন তিনি যেই যাক ক্ষমতা, যেই যাক। ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম, আপনার কাছে দুইটা প্রশ্ন শেষে। 1 নম্বর প্রশ্ন হলো, আগামী সংসদ নির্বাচন প্লাস গণভোট যেহেতু একদিনে হচ্ছে এখন পর্যন্ত যা আছে, গণভোটে কোনো দল নার পক্ষে কোনো দল হার পক্ষে যাওয়ার কোনো সংখ্যা দেখেন কিনা? সবশেষ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা একেবারে এতগুলো ঘটনা ঘটে যাচ্ছে, একেবারে এই জুলাই অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে সময় গেল, 1-1.5 বছর গেল, শেখ হাসিনার বিচারের রায় হলো, আপনাদের নেত্রীর একেবারে একটা ঠুনকো মামলায় তাকে দীর্ঘদিন একেবারে বসবাসযোগ্য না এমন ইয়েতে রাখা হলো, জেলখানায় রাখা হলো। তো এটা তো রাজনৈতিক দলগুলোর জন্য একটা বড় ধরনের শিক্ষাও বলতে পারেন, অর্জনও বলতে পারেন, যে একটা নির্যাতনকারী বা একটা জালেমের একটা বিচার হচ্ছে। এগুলো কি আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশে এসে দেখবেন না? না, এদের দেখেন, অ্যাক্টিং চেয়ারম্যান তিনি নিজেও রাজনীতিবিদ, তিনিও একজন আপনার তার নিজের একটা নেতা কর্মীরা খুব আগ্রহ নিয়ে বসে আছে। আচ্ছা, সেটা আছেন, উনি কেন হচ্ছেন না, বা উনি আসবেন, উনি তো আমার সম্ভবত মনে হয় যে তফসিল ঘোষণা হলে বোধহয় আসবেন, বা এই জাতীয় কিছু, জানি না, ওটা ওনার ব্যক্তিগত। তারেক রহমান সাহেবের কথা বলছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন সাহেবের কথা বলছেন। এত বড় বড় ইভেন্ট হচ্ছে, আপনার এত বড় বড় ইভেন্ট হচ্ছে, উনি আসতে পারেননি দেশে। এখন এগুলো না, ওনার আসতে তো কোনো বাধা নেই, ওনার একটা বিষয় আছে যেটা হচ্ছে যে নিরাপত্তার বিষয় আছে, যে বিষয়টা খুব বেশি কনসার্ন হয়েছে। এবং আমি গত কয়েকদিন আগেও দেখেছি অস্ট্রেলিয়ান একজন পার্লামেন্ট মেম্বার, তিনি নিজেও আপনার আশঙ্কা প্রকাশ করেছেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আপনার বুলেট প্রুফ গাড়ি জন্য আবেদন করা হয়েছে, সেটা হয়েছে সম্ভবত। সেটা আপনার যদি আমি জানি না, মনে করেন যে আপনার অর্ডার দিলে আসলে মনে করেন যে ইম্পোর্ট হয়ে আসা বিভিন্ন ব্যাপার সেবার আছে, সেগুলো বিভিন্ন বিষয়, বুলেট প্রুফ গাড়ি, এই ধরনের বিষয়গুলো, তাই না? এখন আমি একটা কথা বলি, যে আপনি যে বেশ কয়েকটা কথা বলেন, যে গণভোটের কথা বললেন, গণভোটের না হ্যাঁ কোনটা হবে, না হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। দেখেন, আওয়ামী লীগের 15 থেকে 20%, এটা বাস্তবতা, এটা অস্বীকার করতে পারবেন না আপনি। তারা মনে করেন যে তাদের তো নাক কেটে অন্য যাত্রা ভঙ্গ করবেন না, তাহলে তারা সঙ্গত কারণে তারা নাতে যাবেন। আরেকটা বিষয় আছে, গণভোট নিয়ে মনে করেন ডিসস্যাটিসফ্যাকশন যাদের আছে, আমি কারো কথা উল্লেখ করলাম না, তারা তো বললো জিদ্দের ভাত কাউয়ারে খাওয়াম, জিদ্দের ভাত কাউয়ারে খাওয়াম। আমি তো বলি না আমি খাওয়াবো, আমি তো বলছি না, আপনি কেন আমাকে এই করছেন, ঠাকুর ঘরে গেলে আমি কলা খাই না। না, আমি বলছি এরকম তো হতে পারে, এই কারণেই বলছি এই আপনার হ্যাঁ না ভোটের মধ্যে যাওয়ার দরকার ছিল না। প্রেসিডেন্ট সবাই মিলে ঐকমত্যে আসতেন, প্রেসিডেন্ট অর্ডিন্যান্স জারি করে আইন করে দিত, সেটা পরে গিয়ে পার্লামেন্টে হতো। কারণ জনগণের, আমরা বলি এই সরকারটাই, যেমন আমরা বলি যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি। ভাই, শেষ টাইম তো এটা নিয়ে বিতর্ক করা, যখন আপনি পার্লামেন্টে পাশ করলেন, তখন যদি সংবিধানের বেসিক স্ট্রাকচার হিট করে, আপনাকে তো আবার গণভোটে যেতে হবে। আমি তো ওটা বলছি, অবশ্যই হবে। এখন এই কারণে রাজ্জাক কিভাবে বলছেন যে গণভোট খুব বৈধ হবে, আমি বলছি যে আপনি সংবিধানকে সংশোধন করার জন্য, বেসিক স্ট্রাকচার পরিবর্তনের জন্য যখন মিটিং করেন, ওইটা কিন্তু হাই ট্রিজন, ওটার জন্য ওইটার জন্য যে কেউ সবার বিচার চাইতে পারে, যে আপনারা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগের সামিল কাজ করে, এটা এমনি হইতে পারে। সম্ভব, এদেশে অনেক কিছু সব অসম্ভবের, ধন্যবাদ, সব সম্ভবের দেশও আমাদের। ধন্যবাদ ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ ওয়াসিম, ধন্যবাদ আবু হেনা রাজ্জাকি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি।